হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অবশেষে রৌদ্রুর পর্ব 11-12, লেখিকা আতিয়া মিম। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চল গল্পে যাই। আমি আবার পড়াশোনা শুরু করব বলে ভেবেছি। রাতে রিয়ানকে জানালাম, বেশ তো, ভার্সিটির খোঁজ নাও, রিঅ্যাডমিশন নিতে হবে কিনা বা কি কি ফর্মালিটি আছে। সব ঠিক হলে বলো, আমি তোমাকে দিয়ে আসবো। ওদিকে থাকার ব্যবস্থাও ঠিকঠাক করতে হবে তো। ব্যবস্থা হয়ে গেছে, আমার বেস্ট ফ্রেন্ড সাবলেট রুম নিয়ে থাকে, আমি ওর সাথে উঠবো। তাহলে তো ভালো। কবে যাবে ওখানে? সামনের সপ্তাহে। ঠিক আছে। বাসায় যতদিন রইলাম রিয়ান কেমন আমার থেকে দূরে দূরে রইল। এড়িয়ে চলতো আমার চোখ, খুব দরকার ছাড়া কথাও বলেনি। এতে অবশ্যই আমারই লাভ হয়েছে, আমার বিরক্তি কমে এসেছে। তিথির সাথে ওর রুমে উঠলাম। রিয়ান বলেছিল ভার্সিটিতে ওর যেতে হবে কিনা। আমি জানিয়েছি আমি সবটা ম্যানেজ করতে পারবো, ওর থাকতে হবে না। রিয়ান চলে গেল। চলে যাওয়ার সময় মুখটা আরও বেশি বিমর্ষ হয়ে গেল। এমন করে তাকাচ্ছিল যেন ওর খুব গুরুত্বপূর্ণ কিছু এখানে ছেড়ে যাচ্ছে। পরদিন ভার্সিটির জন্য বেরোলাম। ভার্সিটি পা দিয়েই বুকটা ধক করে উঠল। রাফি রাফি তো মনে হচ্ছে গেটের কাছাকাছি বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাফিকে দূর থেকেও চিনতে আমার ভুল হয়নি। মনে প্রাণে চাইছিলাম রাফির সাথে যেন দেখা না হয়। ওর চোখে কোনোভাবে চোখ ফেলা যাবে না, কিন্তু ঢুকেই রাফিকে দেখতে হলো। চেষ্টা করলাম যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার। রাফি যাতে আমাকে নোটিশ না করে। অফিসিয়াল ফর্মালিটি শেষ করতে বেশি ঝামেলা হয়নি। ডিপার্টমেন্ট এর সবাই তো চেনে আমাকে, স্যার ম্যামরা খুব খুশি। আমি যে সব প্রতিবন্ধকতা কাটিয়ে ফিরতে পেরেছি তাতে আমাকে সবাই আরও উৎসাহিত করেছেন। কিন্তু তারা তো জানে না এবার প্রতিবন্ধকতা আমি নিজেই। যুদ্ধটা এবার নিজের সাথেই। একই ক্যাম্পাসে রাফি আর আমি থাকবো, দেখা হবে। অথচ আমি আর সে এখন আর আমরা নই, হতেও পারবো না। ভার্সিটির কাজ শেষ করে কোনো মতে বাসায় ফিরে শুয়ে পড়লাম। বড্ড ক্লান্ত লাগছে। অবসাদটা দেহে নয়, মনে। কিরে, তোর কি শরীর খারাপ লাগছে? তিথি কপালে হাত দিয়ে বলল, না, একটু টায়ার্ড লাগছে, খেয়ে নে। ভালো লাগছে না, পরে খাবো। এরই মধ্যে মোবাইল বেজে উঠলো। কল হয়ে কেটে গেল। মোবাইলের দিকে ফিরে তাকাতে ইচ্ছে করছে না। 3বার কল হলো। আমি দেখিও নিয়ে কে কল করেছে। কল হচ্ছে, রিসিভ করছিস না কেন? ভালো লাগছে না এখন কথা বলতে। কে কল করেছে দেখ, কিছু একটা বলে রেখে দে। ও পাশের মানুষটা তো চিন্তা করছে হয়তো। আবারও ফোন বেজে উঠলো। রিয়ান কল করেছে। মেজাজটা হঠাৎ খারাপ হয়ে গেল। এতবার কল করার কি আছে? আপনার সমস্যা কি বলুন তো? কল যখন ধরছি না বোঝা উচিত তো যে আমি ব্যস্ত আছি। এতবার করে কল করছেন কেন? ভার্সিটিতে সব ঠিকঠাক হলো কিনা সেটা জানার জন্য কল করেছিলাম। রিয়ান বেশ দমে গেছে, গলা শুনে বুঝলাম। হ্যাঁ, সব ঠিকঠাক হয়েছে। আর কিছু? খেয়েছো তুমি? না, রাখছি, আমার মাথা ধরেছে। তুই এভাবে কথা বললি কেন? ভালো লাগছে না রে তিথি, এতবার কল করছে, মেজাজ খারাপ হয়ে গেছে। সঞ্জিনুক, ওনার সাথে ওভাবে কথা বলা তোর মোটেও ঠিক হয়নি। তুই ওনার সাথে এভাবে আর কখনো কথা বলবি না। আমি ঘুমাবো তিথি, পরে এসব নিয়ে কথা বলি। খাবি না? খিদে নেই। বিকেলে ঘুম ভাঙতেই রিয়ানের কথা মনে পড়লো। ওর সাথে যখন ওভাবে কথা বলা আসলেই ঠিক হয়নি। রিয়ান আবার কল করলে ওকে সরি বলতে হবে। রিয়ান ভাইয়াকে কল করেছিলি? না, কল করে সরি বল। উনি কল করলে বলে দেব। অন্যায় তুই করেছিস, সো কল তোর করা উচিত আগে। সে কল করবে তখন সরি বলবি। এখনই কল কর। তিথি জোরাজোরিতে রিয়ানকে কল করতে হলো। একবার রিং হতেই ও ফোন তুললো। বলো জিনুক, কি করছেন? বাসায় ফিরলাম মাত্র। তুমি?
আমি ঘুম থেকে উঠেছি। সরি রিয়ান, কেন? তখন আপনার সাথে ওভাবেই কথা বলেছি বলে আমি ভার্সিটি থেকে সবে ফিরেছিলাম। ক্লান্ত ছিলাম, মেজাজও খারাপ ছিল। আমি কিছু মনে করিনি ঝিনুক, এত ভালো আর ভালো না। ওপাশ থেকে রিয়ান হেসে উঠল। হাসছেন কেন? এমনি। আচ্ছা, আমি ফ্রেশ হইনি এখনো, পরে কথা বলি। পড়াশোনা থেকে অনেক দূরে ছিলাম এতদিন, এবার পুরোদমে আবার শুরু করতে হবে। একটা বছর পিছিয়ে গিয়েছি। পড়তে বসেও মন বসাতে পারছি না। এতদিনের সব ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। এসব থেকে এত সহজে আমি খুব সহজে বের হতে পারবো না। তবুও বেশ কিছুক্ষণ বই নাড়াচাড়া করলাম, কিছুই পড়া হয়নি। দুদিন পর থেকে ক্লাসে জয়েন করলাম। যাদের সাথে ক্লাস করছি তারা সবাই জুনিয়র। একটু জড়তা কাজ করেছিল বটে, তবে স্যার ম্যামদের আন্তরিকতায় তা কেটে গেছে। দু একজনের সাথে আগে পরিচয় ছিল, যারা হেল্প নিত মাঝে মাঝে। তারাও আন্তরিকতার সাথেই আমাকে গ্রহণ করলো। মনের ভারটা অনেকটাই হালকা হয়ে গেছে। ক্লাস শেষ করে নেমে আসছিলাম, দিয়া পিছন থেকে শব্দটা শুনে দাঁড়িয়ে গেলাম। বুকটা কেঁপে উঠল। দিয়া নামটা আমারই। কাগজে কলমের নামটা থাকলেও একজন ছাড়া এ নামে কেউ ডাকে না। রাফি আমাকে দিয়া বলেই ডাকে। আমার এই নাম ও ছাড়া আর কেউ মনে রাখে না। অথচ আমার স্পষ্ট মনে আছে, যেদিন ও আমার সাথে আর রিলেশন রাখতে পারবে না বলেছিল, সেদিনও আমার ঝিনুকই বলেছিল। পিছনে তাকাবো না ভাবলাম। রাফির মুখোমুখি হতে চাই না আমি, একদমই না। সিঁড়িতে পা দিলাম। দিয়ে একটু দাঁড়াও প্লিজ। রাফি পিছনে। রাফিকে আগ্রহ করার শক্তিটা আর হলো না। ঘুরে তাকালাম। কেমন আছো দিয়া? ভালো আছি। কথাটা বলার গলাটা জড়িয়ে এলো। বুকের ভিতরে সব কষ্ট কেমন যেন গলতে শুরু হয়েছে। এখনই যেন চোখের পানির সাথে সব বেরিয়ে আসবে। না না না, আমি কাঁদবো না। রাফির সামনে তো একেবারেই না। তুমি আমার স্টাডি কন্টিনিউ করেছো দেখে খুব খুশি হলাম। সব কিছু নতুন করে শুরু করো জিনু। সব ভুলে যাও। ধরে নাও কিছুই হয়নি। ঘুরে দাঁড়াতে হবে তোমাকে। কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবে আমাকে। সে হয়তো আরও কিছু বলতো। আমার আর কিছু শুনতে বা বলতে ইচ্ছে করছে না, তাই চলে এলাম সেখান থেকে। কিভাবে রুমে ফিরলাম জানি না। রুমে এসে তিতিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। এই ঝুনিক, তুই কাঁদছিস কেন? কী হয়েছে বল? কেউ কিছু বলেছে তোকে ভার্সিটিতে? আমি এক মনে কেঁদে যাচ্ছি। বলবি তো কী হয়েছে? এভাবে কাঁদছিস কেন তুই? কে কি বলেছে বল? রাফি? রাফি কি? রাফির সাথে দেখা হয়েছিল তো? কিছু বলেছে ও তোকে? না, তাহলে কাঁদছিস কেন? ওকে দেখে খারাপ লাগছে আমার দিদি। কিন্তু কান্না বন্ধ কর। চুপ, একদম চুপ। ওকে দেখে তোর কেন খারাপ লাগছে? ওর কি তোকে দেখে খারাপ লেগেছে, নাকি ও তোর খারাপ সময় পাশে ছিল? তুই ওকে দেখে কেন কষ্ট পাচ্ছিস? খবরদার জিনুক, তুই ওর জন্য একদম চোখের জলটাকে অপমান করবি না। তুমি নাম্বার বদলেছো দিয়া? তোমার নাম্বার অনেক ট্রাই করেছিলাম, বন্ধ বলেছে। মাঝখানে 3 দিন রাফির সাথে আর দেখা হয়নি আমার। 3 দিন পর হুট করে এসে সে আমাকে প্রশ্ন করলো। আমি তখন ব্যাচমেটের কাছ থেকে নোটস নিচ্ছিলাম। আপনি আমাকে কল করেছিলেন কেন? তোমার খোঁজ নেওয়ার জন্য, কিন্তু তোমার ফোন তো অফ ছিল। ও, তোমার নিউ নাম্বারটা কি দেওয়া যাবে? কথা বলা যেতে মাঝে মাঝে। রাফিকে কোনো ব্যাপারে না বলার ক্ষমতা আমার এখনো হয়নি। আমার নাম্বারটা তাকে দিয়ে এলাম। ভার্সিটির বেশিরভাগ লোকজনই জানে না আমার বিয়ে হয়েছে, আমি জানাইনি। রাফিও তাদের একজন। ও এখনও জানে না আমি বিবাহিত। রাফির সাথে ভালোই কথা হতো। ভার্সিটি তেমন কথা হতো না, যে যার মতো বাসায় চলে আসতাম। ওর সাথে কথা হতো ফোনে। ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো। অন্যরকম কোনো কথা নয়, আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমি যেন মন খারাপ না করি, এসবই। অথচ ও তো জানে না, ওর সাথে কথা বলার পর আমার মনটা ভয়াবহ খারাপ হয়ে যায়।
কিন্তু ওর কল ইগনোরও করতে পারি না। ভালোবাসা কি অদ্ভুত। কার সাথে কথা বলছিলে জিনুক? রাফির সাথে কথা শেষ করে দেখলাম রিয়ানের মিসড কল উঠে গেছে। কল ব্যাক করবো ভাবছিলাম, এর মধ্যে ও আবার কল করলো একজন ফ্রেন্ডের সাথে। আচ্ছা, কেমন আছো তুমি? ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা জিনুক, আমাকে তোমার একেবারে পছন্দ না। হঠাৎ তেমন কথা কেন বলছেন? আমাকে তুমি বরাবর ইগনোর করে আসছো। তাই বললাম, তোমার চোখে আমি কখনোই ওই আমার জন্য সহানুভূতিও দেখিনি। এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। আপনি বাড়িতে কথা বলছেন? রিয়ার সাথে কথা হয়েছে, আর কারোর সাথে কথা হয়নি। আপনি আপা আর আপনার মায়ের সাথে কথা বলুন, ওনারা অনেক কষ্ট পেয়েছেন। আপনার ওদের সাথে ওভাবে কথা বলা মোটেও ঠিক হয়নি। কথা বলে সরি বলে নিন। আর আপনি বাড়িতেও যেতে পারেন, ওটা আপনার বাড়ি। সবার সাথে দেখা করে আসুন। আমার জন্য একটা পরিবার ভেঙে যাবে, আমি তা একদমই চাই না। তুমি এই পৃথিবীর সবার কথাই ভাবো, শুধু আমার কথা ছাড়া। রাত অনেক হয়েছে, এবার ঘুমানো উচিত। গুড নাইট। রিয়ানের কথায় আজ আমার মনটা খারাপ হয়ে গেছে। আসলে এই মানুষটা আমার জন্য কী না করেছে, কত রকম পাগলামি করেছে, তার ইয়াদ তো নেই। অথচ আমি তার দিকটা কখনো ভাবিনি। রাফির প্রতি আমার দুর্বলতাটা রিয়ানের আমার জন্য করা পাগলামোগুলোকেও এখন বুঝিয়ে দিয়েছে। ভালোবাসা সবাইকে কত অদ্ভুত কাজ করিয়ে নেয়। আমি যেখানে সব পুরুষকে ঘৃণা চোখে দেখে আছি, সে আমি রাফির সাথে কথা বলার জন্য উৎসুক হয়ে আছি। ও আমার হাত ছেড়ে দিয়েছে, পাশে পাইনি ওকে। আমার তাকে ঘৃণা করা উচিত। আমি তো তা পারছি না, বরং ওর জন্য বুকে একটা প্রচণ্ড কষ্ট অনুভূত হয়। রিয়ানের মনে হয়তো আমার জন্য এমনই ফিলিংস কাজ করে। বেশ কিছুদিন এভাবে চললো। ভার্সিটি পড়াশোনা, প্রজেক্ট নিয়ে ব্যস্ততা, এসবের মধ্যে আমার জীবনের দুর্ঘটনা কোথায় একটু ফিকে হতে শুরু করেছে। রাফির সাথে টুকটাক কথা চলছে, দেখা হলে দু একটা কথা বলে যে যার পথ ধরছি। রিয়ানের সাথে সম্পর্ক গাঢ় হওয়ার এখনও কোনো লক্ষণ নেই। আগের মতোই আছি আমরা। ওর ডজনখানেক কলের মধ্যে দু একটার জবাব পাই ও। একদিন হুট করে রিয়ান ভার্সিটিতে এসে হাজির। ওর আশাটা আমি মোটেও একসেপ্ট করিনি। আপনি এখানে? তোমার ভার্সিটি তো বন্ধ এখন, তো বাসায় যাবে না? বাসায়? অবাক হলে যে, ভার্সিটি বন্ধ, তুমি এখানে থেকে কি করবে? তাই নিতে এসেছি। আমি একাই যেতে পারি, যাওয়ার হলে একাই চলে যেতাম। তোমার কি যাওয়ার ইচ্ছে নেই? ছিল না, অনেক পড়া জমে আছে, প্রজেক্টের কিছু কাজও আছে। তাহলে কি যাবে না? যাবো, বাসায় চলুন, ব্যাগ গুছিয়ে নেব। আমার আসলে যাওয়ার ইচ্ছে ছিল না। সেটা যে পড়াশোনার জন্য তা একদমই নয়, বরং ওখানে না যাওয়ার জন্য পড়াশোনার বাহানা দিব ভেবেছিলাম। কিন্তু রিয়ান এভাবে চলে আসবে ভাবিনি। ওকে ফেরাতেও ইচ্ছে করছে না, বেচারা কষ্ট পাবে খুব। বাসায় ফিরে খানিকটা অবাকই হলাম। রিয়ান বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়েছে। ওর রুচির প্রশংসা না করে পারা যায় না। ফার্নিচার কোথায় কী বসবে, কোনটা কিভাবে রাখতে হবে, সে খুব ভালো করে তা জানে। কোথাও কোনো অনিয়ম নেই। চিমচামে একটা বাসা, বেশ সুন্দর করে গুছিয়েছেন তো সবটা। তোমার পছন্দ হয়েছে? খুব। আপনি খুব গোছালো একজন মানুষ। শৌখিনও বটে, নিজের জীবনটাই গুছাতে পারলাম না। সেটা নিজের ভুল সিদ্ধান্তের জন্যই। আমাকে বিয়ে না করলে আপনার জীবনটা বেশ সুন্দরই হতো। আপনার জীবনের দৃষ্টিকটু কিছু যদি থেকে থাকে, সেটা আমি। আমার জীবনের সেরা প্রাপ্তিগুলোর মধ্যে তুমি একটা। তোমাকে পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি। ভালো কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হয়। আপনার সঙ্গে কথাই পারবো না, তবে আপনার জন্য ভালো কিছু হয়তো অপেক্ষায় ছিল। এর চেয়ে ভালো কিছু আর সহ্য হবে না। ফ্রেশ হও, অনেকটা পথ এসেছো। অনেকক্ষণ যাবৎ ফোনে রিং হচ্ছে, ওয়াশরুম থেকেই শুনতে পাচ্ছি।
ফ্রেশ হয়ে এসে ফোনটা নিয়ে দেখলাম অচেনা নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে একজন মহিলা কথা বললেন। কে বলছেন? আমি রিয়ানের মা বলছিলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই ভালো। তুমি কি আমার উপর রাগ করে আছো? না না, আমি রাগ করিনি একদম। দেখো মা, আমি আগের দিনের মানুষ, এত শত বুঝি না। তাছাড়াও রিয়ান আমাদের একটাই ছেলে। বিয়ের আগে চারপাশের মানুষের কাছে নানান রকম কথা শুনে রাগ উঠে গেছিল, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করছি। কিন্তু ঝিনুক মায়েরা তো কত কিছুই বলে, সব কথা কি ধরে বসে থাকলে হয়? তোমার মা তো তোমায় কত বকেছে, তুমি কি তার সাথে রাগ করে আসো? আমিও তো মা, আমার উপর কি রেগে থাকা ঠিক বলো? আমি আপনার উপর একদমই রাগ করিনি মা, কিছুই মনে করিনি। আসলে ঝিনুক, আমি শুধু একতরফা ভেবে গেছি, তোমার দিকটা একবারও ভাবিনি। আমারও যে মেয়ে আছে, ওদের সাথে এমন হলে কি আমি ফেলে দিতে পারতাম? তোমার মনের অবস্থাটা কখনোই বুঝতে চেষ্টা করিনি মা। আপনি এভাবে বলবেন না মা, মা তো বকতেই পারে। তাহলে এ বাড়িতে আসতে তোমার কোনো আপত্তি নেই তো? ও বাড়িতে যাওয়ার আপত্তি আমার কখনোই ছিল না মা। রিয়ার বিয়ে ঠিক হয়েছে জানো তো, কথা চলছিল শুনেছিলাম। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। রিয়ান বলেনি তোমাকে? না, কবে? শুক্রবার। রিয়ানকে নিয়ে কালকে চলে এসো তুমি। এবারের একমাত্র ছেলের বউ তুমি। রিয়ার ভাবি হিসেবেও তো তোমার দায়িত্ব আছে নাকি? জি মা, আসবো। আমি তোমার বাবা মাকেও ফোন করে আসতে বলেছি। এখন অবশ্য কাবিন হবে, ছেলে বাইরে থেকে আসলে অনুষ্ঠান। কালকে জলদি চলে আসবে, কেমন? জি মা। কে কল করেছিল? কল কাটতেই রিয়ান বলল, মা কেমন আছেন উনি? ঝুমুর বাবা ওরা কেমন আছে? আপনার মা? মা কি বলল? যেতে বলল। রিয়ার বিয়ে। আর কিছু বলেনি? আপনিও বাড়িতে গিয়েছিলেন? মায়ের সাথে আমাকে নিয়ে কিছু বলেছেন? হুম, বাবাও অনেক বুঝিয়েছে। ও, মা কি বলল? মা মেয়ের কথার মধ্যে আপনার আসার দরকার নেই। কালকেও বাড়ি যাচ্ছি আমরা। এ বাড়ির পরিবেশ কেমন পাল্টে গেছে এই কদিনে। গুমোট ভাবটা কেটে গেছে, সবাই বেশ প্রাণোচ্ছল। মা বড় আপা এবার আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করলেন। সব কিছু প্ল্যান মাফিক চলছে, শেষে এসে যেন সবটা বিগড়ে না যায় সেদিকে খেয়াল রাখিস দোস্ত। তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, আমি এর শেষে দেখতে চাই আমি যেমনটা চেয়েছি সবটা সেভাবে হওয়া চাই। গুণা করেও কেউ যেন কিছু না বুঝতে পারে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই রিয়ানের কথাগুলো শুনলাম। ও কারোর সাথে ফোনে কথা বলছিল। কিসের প্ল্যানিং করেছিলেন? টেবিলে খাবার দিয়েছে, খাবে চলো। এড়িয়ে যাচ্ছেন যে? আমার মতো এই ব্যাপারটাকে ইগনোর করো। এই ব্যাপারে কৌতূহলী হওয়ার দরকার নেই। এই বিষয়টা একান্তই আমার। রিয়ার বিয়ে যথাসময়ে মিটে গেল। আচ্ছা বাবা, তুমি যে মামলা করেছিলে তার কি কোনো অগ্রগতি হলো? কিছু জানিয়েছে ওরা? রিয়ার বিয়েতে বাবা মা এসেছিলেন, এক ফাঁকে বাবাকে প্রশ্নটা করেই ফেললাম। না রে মা, কিছুই বলে না। শুধু বলে ইনভেস্টিগেশন চলছে, আবার বলে কি দরকার টানা হেঁচড়া, তুলে নিন মামলা। আমি কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই জীবনে মামলা শেষ হবে না। আমার সাথে যে অন্যায় করেছে সে দিব্যি উড়ে বেড়াচ্ছে, আর এই সমাজ আমার ডানা দুটো সেটে দিয়েছে। এদিকে আমারও ফিরে যাওয়ার সময় হয়ে আসছে, তাই ঢাকায় ফেরার প্রিপারেশন নিলাম। সেখান থেকে রিয়ান ভার্সিটিতে দিয়ে আসবে আমাকে। ছাদে হাঁটছিলাম, রাহা ছাদে এসে জানালোর নিচে আমাকে ডাকা হয়েছে। কয়েকজন নাকি আমার সাথে দেখা করতে এসেছে। আমার সাথে কি দেখা করতে আসবে? কারো তো আসার কথা নয়, কেউ আসবে এরকম কোনো কথা হয়নি। তো কারা এলো নিচে?
আমার সাথে বা কী দরকার তাদের? এসব প্রশ্ন মাথায় নিয়েই নিচে নামলাম। চলবে, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ভালো থাকবেন।